ছাত্র নেতারা তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে গেছেন। এবার ছাত্র নেতাদের চাপেই কি নোবেল জয়ী ইতিমধ্যে কি পদত্যাগ করবেন, এই খবরই কিন্তু চাউর হচ্ছে। ছাত্র নেতাদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হচ্ছে বলে বলছে ওয়াকিবহুল মহল। কলিজা লাগে কলিজা। আমি তো বলি আরে সারা পৃথিবীতে অসংখ্য বেড়া মানুষের জন্ম হয়, আরো বড় রকমের কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু এরই মাঝখানে সাহসের আরেকটা ঝলক দেখিয়েছে। আমি প্রশংসা করি সাহসের। এত বড় ঘটনায় বগা ফান্দে পড়ে কান্দে রে বগা ফান্দে পড়ে কান্দে। ডক্টর ইউনূস এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। দিস ইজ এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ। সম্পূর্ণ উল্টে গেছে রেজাল্ট, অথচ বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। উল্লাস করার মতো অবস্থা। অবশেষে আমাদের শত্রুদের টার্গেটকে ব্যর্থ করে দিয়ে চীন সফরে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যেকটা বিষয়ের উত্তর ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন এক বাক্য। এই বক্তব্যের পরই আমরা দেখলাম আওয়ামী লীগ বেলুনের মতো হয়ে গেল। এই মুহূর্তে ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই, কারণ ডক্টর ইউনূস এক ঢিলে এবার 2 পাখি 3 পাখি নয় 4 পাখি মেরেছে। এটা আমি কেন বলতেছি, অবশ্যই প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ডক্টর ইউনূস কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এক ঢিলে 4 পাখি মারতে চলেছে। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। ছাত্র নেতারা তারাও কিন্তু মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে গেছেন। এবার ছাত্র নেতাদের চাপেই কি নোবেল জয়ী ইতিমধ্যে কি পদত্যাগ করবেন, এই খবরই কিন্তু চাউর হচ্ছে। যতকাণ্ড হাসিনার আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে শেখ হাসিনা বিভিন্ন সময় ভার্চুয়াল মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ফলে চাপে পড়েছেন নোবেল জয়ী। এমনকি স্বাধীনতা দিবসের প্রাক অনুষ্ঠানে দেখা গিয়েছে মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন, যেখানে নিজের জমানার গুণগান করেছেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনার জমানাকে দুষেছেন এবং একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন নোবেল জয়ীর দিকে। তবে ভারতে থেকে শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন বিভিন্ন সময়। তার জমানায় হয়ে চলা কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। এবারও তার অন্যথা হয়নি। আর এই পরিস্থিতিতে এখন ছাত্র নেতারাও মোহাম্মদ ইউনূসের পাশে নেই, এমনটাই মনে করা হচ্ছে। ছাত্র নেতাদের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হচ্ছে বলে বলছে ওয়াকিবহুল মহল। কারণ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই সরকারের। আর এদিকে সেনা প্রধানকে কাঠগড়ায় তুলে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ফেসবুকে সরব হয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। আর সেনা প্রধানকে আক্রমণ করতে গিয়ে হাসনাত ফেসবুকে লেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ সেটি বলতে গিয়ে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও যে কথা বলে ফেললেন তিনি, সেটা পরিষ্কার। আর এতে অত্যন্ত জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পদ্মাপাড়ের দেশে। বাংলাদেশ এখন যে সময় দাঁড়িয়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে ফের পালাবদল হতে পারে, তবে আর কোনো নির্দিষ্ট ব্যক্তির হাতে নয়। ক্ষমতা যেতে পারে দেশের মেরুদণ্ড সেনার হাতে। যদিও পূর্বে একাধিকবার সেনা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এমনকি হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সেনার দখলেই ছিল বঙ্গবন্ধুর দেশ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর দেশের পরিস্থিতি চরম আকার ধারণ করে, যা নিয়ে শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশও সরব হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারে বাংলাদেশের কথা তুলে ধরেছেন। তার জমানার মার্কিন গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড ভারত সফরে এসে নয়াদিল্লিতে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি নাকি এখন দিল্লিতে নয়, কলকাতাতে রয়েছেন, এমনকি খবর উঠে আসছে তবে কি হাসিনার দেশে ফেরা শুধু সময়ের অপেক্ষা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, খুন, ধর্ষণ, ডাকাতির ঘটনা চলেছে বাংলাদেশে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমনকি পুলিশের সঙ্গে বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসে আলোচনা করেনি ইউনূসের সরকার, এমন খবর সামনে আসেনি। আর এই পরিস্থিতিতে নির্বাচন অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যাতে স্থায়ী সরকারকে নিয়ে আসা যায়, সেটা কতটা মোহাম্মদ ইউনূস চাইছেন সেটা নিয়ে দ্বিমত রয়েছে। তবে এটা স্পষ্ট, বাংলাদেশের প্রশাসনিক স্তরে সেনাবাহিনী, উপদেষ্টা মণ্ডলী এবং ইউনূস বাহিনী এমন 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই জটিল পরিস্থিতির মধ্যে যদি শেখ হাসিনা প্রত্যর্পণ করেন বাংলাদেশে, তবে বাংলাদেশের পরিস্থিতি কি আরো ভয়ানক হতে চলেছে, নাকি সেখানে শান্তি বিরাজ করবে? তবে তার উত্তর দেবে একমাত্র সময়। বগা ফান্দে পরে কান্দে রে বগা ফান্দে পরে কান্দে। ছোটকালে এরকম মানুষ গান গাইতো, আমি তো শিল্পী না, সেই জন্য এতটুকুই আমি মনে রেখেছি। আজকে বগা ফান্দে পরে যে কান্দে, ডক্টর ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি ভাষায় কেঁদেছেন, মানবজমিন পত্রিকা হেডলাইনটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, আপনারা বিচক্ষণ মানুষ। তারপরে আমি বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে হেডলাইনটা বলছি, স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূসকে মোদী, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।
বাংলাদেশের সাথে অংশীদারিত্ব এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণে নিয়ে আমার মায়ের ১,৫০০ সন্তানকে ভারতের সৈন্য এসে বাংলাদেশে মেরে চলে গিয়েছে। এই কারণে নিয়ে আমার দেশের ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চক্ষু অন্ধ করে দিয়েছে। আর সেই খুনি ডাইনি হাসিনাকে নিজের ঘরে নিয়ে আদর আপ্যায়ন করছে। আর তার দোসরদেরকে ভারতে পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে, বিভিন্নভাবে সহযোগিতা করে ভারতে অবস্থানের সুযোগ দিয়ে ভারত থেকে বসে বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য এ পর্যন্ত কত শত পরিকল্পনা করেছে। এবং সেই পরিকল্পনা খোলার সবগুলারই আমরা তথ্য পেয়েছি ভারত থেকে আওয়ামী লীগ বা বিজেপি মিলে করে যাচ্ছেন। এবং বিজেপি নেতারা ভারতে বসে হাসিনার সাথে এবং হাসিনার ওই খুনি সন্ত্রাসীদের সাথে বৈঠকের পরে বৈঠক করে কিভাবে বাংলাদেশকে অশান্ত রাখা যায় সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনাকারীর মুখ থেকে শুনলাম অংশীদারিত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। এই হলো বগা ফান্দে পড়ে কান্দে। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যাচ্ছেন চায়নাতে, তার বাবার বাড়িতে। ভারতের বাবার বাড়ি হলো চায়না, যার নাম শুনলে নরেন্দ্র মোদী ওই নিজে চা বিক্রি করতেন, তো এই জন্য ১ কাপ গরম চা আগে খা। নাম শুনলে চায়নার কেঁপে উঠেছে এই নরেন্দ্র মোদী। সেই মোদী আজকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ২৬শে মার্চ কাকতালির মতো একই দিনে পড়ে গিয়েছে চায়না সফর, আর সেই সফরে যাওয়ার আগ মুহূর্তে সে একটি বার্তা পাঠিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমাদের দেশে এসে খুন খারাপি করার প্রতিশ্রুতি আমরা দিয়ে রেখেছি, তাই না? বাংলাদেশের জনগণ তাকে প্রতিশ্রুতি দিয়েছে যে প্রতিদিন ফেলানির মতন সে কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখবে আমাদের মায়ের সন্তানদেরকে। আর তাকে আমরা বলবো আমাদের প্রতিবেশী বন্ধু দুস্থ, আসো তোমার ধুতি খোলা হবে। বাংলাদেশের মানুষ পেলে তাকে ধুতি খুলে খান খান করে দিবে, কারণ বাংলাদেশের মানুষ একবার পেয়েছিল। আর সেই আলেম ওলামাদের প্রতিবাদের কারণে আলেম ওলামাদের উপরে কি নির্যাতন হয়েছিল, মামুনুল হক সহ যাদের উপর নির্যাতন হয়েছিল এই নরেন্দ্র মোদীকে প্রত্যাখ্যান করার জন্য খুনি ভারতে এত মানুষকে খুন খারাপি করার কারণে, মুসলমানদেরকে খুন খারাপি করার কারণে যে বাংলাদেশে প্রতিবাদ হয়, সেই প্রতিবাদী মানুষগুলাকে কিভাবে নির্যাতন সে তার দোসর হাসিনার মাধ্যমে বাংলাদেশে করেছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। আর তার এই ফান্দে পরে কান্দা বাংলাদেশের মানুষ শুনবে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এক কানে শুনবে আর এক কানে এটা বের করে দিবে, কারণ ইউনূস পেলেই তাকে সহ আটকাবে। কারণ বর্তমান সময়ে আইনটা আমাদের এইভাবে এগিয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী সহ আসামি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এখানে প্রমাণ শুরুতেই বলেছেন তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুরুতেই বলেছেন যে এখানে পাশের দেশ থেকে এসে আমাদের দেশে মানুষের উপর নির্যাতনের আমরা হদিস পেয়েছি, তথ্য পেয়েছি, এবং সেই তথ্য অনুপাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা হয়তোবা সামনের কিছু দিন অপেক্ষা করব, এরই মাঝে হয়তোবা আমরা দেখতে পাবো আদালতের মাধ্যমে মোদীকে টানে আনা হচ্ছে। যদি বাংলাদেশে আনা না যা, আন্তর্জাতিক আদালতে এই মোদীকে, এই হাসিনাকে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি হলো ওইটা। ইউনূসের প্রতিশ্রুতি মোদী যা বলে তা নয়। ইউনূসের প্রতিশ্রুতি হলো এই বিচার করে উনি বিদায় নেবেন বাংলাদেশের সরকার থেকে। উনি কিন্তু টাইমটা গতকাল একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে। ২৬ জুন পর্যন্ত ম্যাক্সিমাম সময়টা উনি দিয়েছেন। কারণ হলো যে মোদী সহ হাসিনা সহ বিচারটা কমপ্লিট করতে, বিচারের কাজ তো ইউনূস সাহেব চাইলেই রাতারাতি করতে পারবে না। বিচারের পদ্ধতি, সিস্টেম, আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, নির্বাচন দিবেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এই বিচারটা করবে না। যাদের সম্ভাবনা আছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার, তারা ভারতকে বিচারের মুখোমুখি করার মতন মাজায় তাদের শক্ত গামছা বাঁধা নাই। সেই দুর্বল দলগুলোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারা নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, যারা ভারতকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারবে না। ভারত প্রীতিতে ব্যস্ত হয়ে যাবে পরের সরকার এসে। সেই কারণে উনি নিজ হাতে বিচারটা কমপ্লিট করেই বিদায় নেওয়ার জন্য উনি ৬ মাস এখানে হাতে রেখেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের, তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব, এবং তার সাথে অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা, যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন, এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, ধার্মিক
বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার যে পরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কার উপরে রাগ বিরাগবাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি প্রকাশ করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি। ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও